তাহলে এবারে স্টার্ট করি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, আমার গলা শোনা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি তোমরা কোনো রকমের কোনো চিন্তা করবে না। আমি যা পড়িয়ে দেব, নোটস দিয়ে দেব, যেভাবে তৈরি করিয়ে দেব, দেখো এক্সামে কোনো প্রবলেম হয় কিনা, জাস্ট দেখে নিও। আচ্ছা, আরেকটা কথা, আমার যেটা অনেকগুলোই ডাউট থেকে যাচ্ছে, মানে তোমাদের সঙ্গে তো মেনলি আমি এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতেই আসি, সেটা হচ্ছে যে 100 মিটারের যে রেকর্ডটা আছে, দৌড়নোয়, কার রেকর্ড এবং কত সেকেন্ডের আছে? সে কি কোনো ছেলে জানে না 100 মিটার দৌড়ে? উসেন বোল্ট। হ্যাঁ, উসেন বোল্ট। টাইমটা নাইন টাইম পয়েন্ট জানি না ফাইভ স্যার। সেকেন্ড 9.5 কত? সেকেন্ড 9.5, 9.54। ঠিক আছে, কিন্তু 200 মিটারে দেখা যাচ্ছে সেই টাইমটাই 19.5 হয়ে যাচ্ছে। কেন? 200 মিটার তো 100 মিটারের ডবল, তাহলে 19 হওয়া উচিত ছিল। 400 মিটারে দেখা যাচ্ছে 43 সেকেন্ড হয়ে যাচ্ছে। কেন? 9.5 ইন্টু 4, 38 সেকেন্ড হওয়া উচিত ছিল। তাহলে যেই ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, তাহলে কেন এরকম স্পিডটা কমে যাচ্ছে, একটু আমাকে কেউ বলতে পারবে? কি হলো? কোন ছেলে? দৌড়াও। বলছি যে দৌড়ানোর ডিস্টেন্সটা যখন বাড়ছে তখন স্পিডটা কমে যাচ্ছে, এই ব্যাপারটা কেন হচ্ছে? তুমি 100 মিটার যে স্পিডে দৌড়াতে পারবে, তুমি কিন্তু 400 মিটার সেই স্পিডে দৌড়াতে পারবে না। আমি জানতে চাইছি এটার কারণটা কি, কোনো আইডিয়া? মানে কোনো ছেলেকেই বলতে হবে এর কোনো মানে নেই, কোনো মেয়েও বলতে পারো, যে ইচ্ছে বলতে পারো। স্যার আপনি ওই যেটা দিয়ে বলেছিলেন কোনো কিছু ওয়ার্কের এফিসিয়েন্সি, ওইটা সবসময় মানে ইয়ের বেশি হয় না, একটা বলেছিলেন পয়েন্ট, একটা পার্সেন্টেজে বেশি বলেছিলেন না তো? ওটা মনে হয় এই এর উপর ডিপেন্ড করে, যখন কাজের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে মানে। বড় কমপ্লেক্স ভাবে ভাবছো। কোনোদিনও তুমি হাজারদুয়ারি এক্সপ্রেসের পেছনে দৌড়ওনি? খুব বেশিক্ষণ না দৌড়ানোর পর কি হয়? পায়ে, পেশিতে আস্তে আস্তে ব্যথা হতে শুরু করে তো, মাসেলে। কেন ব্যথা হতে শুরু করে? ওটা তো ওই পেশিতে, মানে পেশিটা প্রচুর মানে সংকোচন প্রসারণের ফলে ওটার একটা যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে। হ্যাঁ, সংকোচন প্রসারণ প্রচুর হচ্ছে। সংকোচন প্রসারণের জন্য কি দরকার? প্রচুর ঊর্জা দরকার, এনার্জি দরকার। ইট নিডস আ লট অফ এনার্জি ফর কন্ট্রাকশন এন্ড এক্সপানশন, তাই তো? তাহলে এই যে সংকোচন প্রসারণ হচ্ছে তার জন্য অনেক এনার্জি দরকার। এনার্জিটা কোত্থেকে আসছে? এটিপি থেকে। এটিপিটা কিভাবে তৈরি হচ্ছে? সেলুলার রেসপিরেশনের মাধ্যমে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? একটা জায়গা এমন হবে আস্তে আস্তে পায়ে ব্যথা হতে শুরু করবে। কিসের জন্য ব্যথা হতে শুরু করবে, কে বলবে আমায়? কি জমছে? ল্যাকটিক এক্স্যাক্টলি, অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। এক্স্যাক্টলি, ল্যাকটিক অ্যাসিড জমছে। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড জমছে। তা এই ল্যাকটিক অ্যাসিডটা কিসের থেকে তৈরি হয়, কে বলবে আমায়? হুম, এই ল্যাকটিক অ্যাসিডটা কিসের থেকে তৈরি হয়? আরে বলো, এখানে তো লেখাই আছে। পাইরুভিক অ্যাসিড থেকে। পাইরুভিক অ্যাসিড থেকে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এনজাইম। কখন তৈরি হয়? গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। এইবারে তোমার সেল এত তাড়াতাড়ি কাজ করছে যে তার আর অক্সিজেন নেই, তার কাছে আর এক্সট্রা কোনো অক্সিজেন নেই। সেই অবস্থায় কি হবে? সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রসেস হবে। ইজ ইট ওকে? তোমার সেল মানে প্রচুর হ্যাঁ স্যার। তাড়াতাড়ি এটিপি বানানোর দরকার, তুমি প্রচুর দৌড়চ্ছ, কিন্তু একটা সময়ের পর তুমি বলবে অক্সিজেন নেই, এ আবার কি বলছেন, চারদিকে এত অক্সিজেন। যে রেটে কনজামশন হচ্ছে
সেই রেটে ঢুকছে না। অক্সিজেন নেই কথাটার মানে হচ্ছে যে রেটে অক্সিজেনটা কনজিউম হচ্ছে সেই রেটে অক্সিজেন ঢুকছে না। তখন কি আর ক্রেব সাইকেল হবে? ক্রেব সাইকেল চলবে? যদি অক্সিজেন না থাকে ক্রেব সাইকেল চলবে? বিনা হ্যাঁ, ক্রেব সাইকেল চলবে না, চলবে না। চলবে না। কেন চলবে না? ক্রেব সাইকেলে কি কোথাও অক্সিজেন লাগে? তাহলে ক্রেব সাইকেল কেন চলবে না? তুমি আমাকে একটু বলো তো, তোমার নাম কি যে সাহিল। বলছো? সাহিল। তাহলে সাহিল তুমি আমাকে একটু বলো তো যে এই আচ্ছা সাহিল, তুমি কি বায়োটেকে ঢুকেছিলে প্রথমে? না তো স্যার। ও, তুমি জুলজিতেই ছিলে না? বায়োটেকেও একজন সাহিল আছে না, সেই জন্য বলছিলাম যে এই যে ক্রেব সাইকেলটা তুমি দেখতে পাচ্ছ, তুমি বলো তো এখানে কোথায় অক্সিজেন লাগছে? তাহলে অক্সিজেন ছাড়া ক্রেব সাইকেল চলবে না, এটা কেন? আর শিল্পা, আমি কিন্তু এখনো উত্তর পেলাম না যে ভিটামিন কেন খায়। আমাকে আজকে ডাক্তারও বললো আপনার দাঁত তুলতে এত রক্ত বেরিয়ে গেল, একটু ভিটামিন টিটামিন খাবেন ভালো করে। স্যার ভিটামিনটা বলবো? না, ভিটামিনটা পরে পরে শুনছি। আগে তুমি বলো যে এই যে আমি বললাম যে আমি এত অল্প বয়সে আপনি দাঁতটা তুলে দিলেন, তো যাই হোক কি আর হবে, আম, তুলে দিলেন দিলেন পেছনের দাঁত, আক্কেল দাঁত ও তোলার ছিল আর গেল। যাই হোক, তো সে ভিটামিনের গল্পটা তো আমি পরে শুনবো। আগে তুমি আমাকে এইটা বলো যে এই যে ক্রেব সাইকেল হচ্ছে, এই ক্রেব সাইকেলে তো কোথাও অক্সিজেন লাগছে না, তাহলে অক্সিজেন না থাকলে ক্রেব সাইকেলটা কেন বন্ধ হয়ে যায়? স্যার অক্সিজেন যদি না থাকে, যে বাই প্রোডাক্ট CO2টা তৈরি হচ্ছে ওটা তৈরি হতে পারবে না। বাই প্রোডাক্ট CO2 টা তৈরি হচ্ছে, ওটা তৈরি হতে পারবে না? কে বললো? ওটার জন্য অক্সিজেন লাগে না। তোমাকে আমি একটা জিনিস বলি, দুটো জিনিসের মধ্যে পার্থক্য বোঝো জীবনে। একটা হচ্ছে আমরা সবাই বলে থাকি তো যে আমাদের যে প্রিমিটিভ অ্যাটমসফিয়ার ছিল, মানে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন যে বায়ুমণ্ডল ছিল সেখানে কিন্তু অক্সিজেন ছিল না, তাই তো? হুম। এটা বলি তো, বলে থাকি হ্যাঁ। তো। তাহলে অক্সিজেন ছিল না আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, তখন যে বায়ুমণ্ডল ছিল, ঠিক আছে? তাহলে আমাকে একটা কথা বলো তো, অক্সিজেন ছিল না কিন্তু ওয়াটার ছিল, কার্বন ডাই অক্সাইড ছিল, এটা কিভাবে হলো? ওয়াটারে অক্সিজেন থাকে না, কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন থাকে না? থাকে তো। ফ্রি অক্সিজেন ছিল না, মানে মুক্ত এক্স্যাক্টলি, অক্সিজেন ছিল না। এক্স্যাক্টলি, ফ্রি অক্সিজেন বা মলিকিউলার অক্সিজেন, দ্যাট ইজ O2, ওই জিনিসটা ছিল না। ফলে এই যে তোমার CO2 গুলো বেরোচ্ছে, এগুলো ডিকার্বক্সিলেশন প্রসেসের জন্য বেরোচ্ছে। এই ডিকার্বক্সিলেশন প্রসেসে যে অক্সিজেন গুলো, দোজ আর নট মলিকিউলার অক্সিজেন। ডিকার্বক্সিলেশন প্রসেসে যে অক্সিজেন গুলো বেরোচ্ছে সেই অক্সিজেন গুলো মলিকিউলার অক্সিজেন নয়। ওকে, এটা হচ্ছে ওই গল্পটার মতো। আরে প্রিমিটিভ অ্যাটমসফিয়ারে মলিকিউলার অক্সিজেন ছিল না, অক্সিজেন তো অবশ্যই ছিল। সেমনি ডিকার্বক্সিলেশনে এমনি তোমার যে কম্পাউন্ডে যে অক্সিজেন আছে সেগুলো বেরোচ্ছে। কিন্তু এই পুরো ক্রেব সাইকেল প্রসেসে কোথাও কি আমার মলিকিউলার অক্সিজেন লাগছে? তাহলে মলিকিউলার অক্সিজেন না থাকলে, হ্যাঁ, কিভাবে তুমি আমাকে বলো যে ক্রেব সাইকেলটা বন্ধ হয়ে যাচ্ছে? কে বলবে আমাকে? প্রশ্ন কি শিল্পা? হুম, স্যার জলের ব্যাপার কি? জলের ব্যাপার 50% নম্বর দিলাম, রাইট, জলের ব্যাপার। তাহলে প্রশ্নটা হচ্ছে যে জলের ব্যাপার যদি হয় তাহলে জলের হাইড্রোজেনটা কোত্থেকে আসছে? ওই NaDH ভেরি গুড। এই যে NaDH, এর মধ্যে কিন্তু দিজ আর ইলেকট্রন রিচ কম্পাউন্ড, এর মধ্যে এনার্জি স্টোরড আছে। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে কি হচ্ছে দেখো, এই স্টেপটায় মলিকিউলার অক্সিজেন লাগছে। কার্সারটাকে ফলো করো। কেন না? এই হাইড্রোজেন গুলোকে অক্সিডাইজ করার জন্য।
হাইড্রোজেন গুলো কোত্থেকে আসছে? NADH FADH2 থেকে আসছে। NADH FADH2 টা কোথায় তৈরি হচ্ছে? NADH FADH2 টা তৈরি হচ্ছে গিয়ে ক্রেব সাইকেলে। তাহলে ক্রেব সাইকেল যে NADH FADH2 তৈরি করছে সেইটাকে আলটিমেটলি অক্সিডাইজ করার জন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে আমার অক্সিজেন লাগছে। ওকে, যদি অক্সিজেন না থাকে অলটুগেদার ক্রেব সাইকেল বন্ধ হয়ে যাবে। তার মানে কি? যদি অক্সিজেন না থাকে তাহলে NADH FADH2 এগুলো তৈরি হবে না। সেরকম একটা প্রসেস আমরা ক্রিয়েট করছি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ঠিক বলছি তো? যদি অক্সিজেন না থাকে তাহলে NADH FADH2 এইগুলো তৈরি হবে না, এরকম একটা জিনিস আমরা ব্যবস্থা করছি। কেন এগুলো তৈরি হওয়ার এত সমস্যা? কেন তৈরি হলে এত কি সমস্যা? NADH যদি তৈরি হয় তাহলে এত কি সমস্যা যে অক্সিজেন না থাকলে আমরা ক্রেব সাইকেলটাকেই বন্ধ করে দিচ্ছি। কারণ যে NADH টা তৈরি হবে সেটা আবার NAD+ এ কনভার্ট করা যাবে না। তাহলে NAD+ এত কি জরুরি? NAD+ এত কি কিসের জন্য জরুরি যে অক্সিজেন না থাকলে আমরা NADH তৈরি করব না, NAD+ রেখে দেব। একমাত্র অক্সিজেন থাকলে তবেই আমরা ক্রেব সাইকেলের সাহায্যে NADH তৈরি করব এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গিয়ে আবার NAD+ সেটাকে কনভার্ট করব। Why this NAD+ is so important? Any one of you can you tell me? স্যার ওখান থেকে তো 3 অণু এটিপিটা পাবো। হ্যাঁ, ওখান থেকে 3 অণুর এটিপিটা পাবো অবশ্যই, কিন্তু সেটা তো আমি NADH এর রিডাকশন থেকে পাচ্ছি, NAD+ থেকে তো পাচ্ছি না। NADH is the এনার্জি রিচ মলিকিউল, যেটার অক্সিডেশনের সাহায্যে আমি 3 অণু এটিপি পাবো। এখন আর 3 বলে না, এখন 2.5 বলে লেটেস্ট লেনিনজার অনুযায়ী। যাই হোক, হ্যাঁ, তাহলে NAD+টা এত কি ইম্পর্টেন্ট যে আমি NADH তৈরি করব না যদি না আমি শিওর হই যে NADH টা NAD+ এ কনভার্ট হবে। কে বলবে আমায়? স্যার এই NAD+ থেকে তো আবার NADH তৈরি হয়। NAD+ যদি না থাকে তাহলে গ্লাইকোলাইসিস বন্ধ হয়ে যাবে। গ্লাইকোলাইসিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। শুধু আমাদের কথা ভাবলে হবে না, যারা স্মল অর্গানিজম তাদের এত এনার্জি ডিমান্ড নেই, ঠিক আছে? গ্লাইকোলাইসিস তো দুটো এটিপি তৈরি করছে, তাদের ওই দুটো এটিপি দিয়েই চলে যাবে গ্লুকোজ থেকে। কিন্তু NAD+ যদি সেলের পুরো শেষ হয়ে যায়, কোষের যদি NAD+ পুরো শেষ হয়ে যায়, তাহলে কিন্তু গ্লাইকোলাইসিস বন্ধ হয়ে যাবে। আর গ্লাইকোলাইসিস যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পুরো 0 এটিপি। বোঝা যাচ্ছে? NAD+ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু গ্লাইকোলাইসিস বন্ধ হয়ে যাবে, আর গ্লাইকোলাইসিস বন্ধ হয়ে গেলে কিন্তু 0 এটিপি। এই দেখো এখানে আমাদের NAD+ লাগছে, লাগছে তো গ্লাইকোলাইসিসে। তাহলে এই NAD+টা যদি কমপ্লিটলি এন্ড হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যাটা এটা হবে। কি বলছে স্যার? নেটওয়ার্কের প্রবলেম, কানেক্টেড আছে তো রেকর্ডিং দিয়েই দেবো। তাহলে কিন্তু সমস্যাটা এটা হবে যে গ্লাইকোলাইসিসটা বন্ধ হয়ে যাবে, আর গ্লাইকোলাইসিস না হলে ক্রেব সাইকেলও হবে না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনও হবে না, আর শুধু গ্লাইকোলাইসিসের দ্বারা দুটো এটিপি তৈরিও হবে না। তাহলে তোমাদের যে জিনিসটা আমি মাথায় রাখতে বলছি সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস একটা প্রসেস যেটা কিন্তু অক্সিজেনের উপর ডিপেন্ডেন্ট নয়। সেটা এয়ারোবিক কন্ডিশন, মানে যেখানে অক্সিজেন আছে সেই অবস্থাতেও হবে, এবং অ্যানএয়ারোবিক কন্ডিশন, যেখানে অক্সিজেন নেই সেই অবস্থাতেও হবে। গ্লাইকোলাইসিস কিন্তু উভয় ক্ষেত্রেই হবে, এয়ারোবিক কন্ডিশনেও হবে, অ্যানএয়ারোবিক কন্ডিশনেও হবে। কিন্তু ক্রেব সাইকেল শুধুমাত্র এয়ারোবিক কন্ডিশনে হবে যেখানে অক্সিজেন আছে, কারণ ক্রেব সাইকেল দ্বারা যে NADH তৈরি করা হয়েছে সেই NADH-টা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে অক্সিজেনের সাহায্যে NAD+ তৈরি করবে, এবং সেই NAD+টা তৈরি হলে তবেই গ্লাইকোলাইসিস হতে পারবে।
গ্লাইকোলাইসিস যদি চলতেই থাকে কি হবে, সব NADH প্লাস NADH এ কনভার্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু গ্লাইকোলাইসিস বন্ধ হয়ে যাবে। আর গ্লাইকোলাইসিস বন্ধ হলো মানে সেল সেখানে মৃত। বোঝা গেল? কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। ডাউট নেই। তাহলে এইবার যদি আমি খুব জোরে জোরে দৌড়চ্ছি, আমার যা অক্সিজেন রিকোয়ারমেন্ট ততটা অক্সিজেন আমি পাচ্ছি না, অক্সিজেন নেই, কিন্তু আমাকে গ্লাইকোলাইসিস চালাতে হবে। এদিকে গ্লাইকোলাইসিস চলছে, ফলে প্রচুর NADH তৈরি হচ্ছে, তখন সেটাকে আমি NAD প্লাসে কিভাবে কনভার্ট করব? কারণ অক্সিজেন নেই, ফলে ক্রেবস সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হবে না। কিন্তু গ্লাইকোলাইসিস চলছে, ফলে প্রচুর NADH তৈরি হচ্ছে, এই NADH টাকে আমি NAD প্লাসে কিভাবে কনভার্ট করব? কে বলবে আমার? স্যার NADH টাকে NAD প্লাসে কনভার্ট করতে হবে? হ্যাঁ, ওইটা যেটা দেখালেন একটা ওটাতে তো হবে ওই সন্ধান প্রক্রিয়াটাই, যেটা ওই এক্স্যাক্টলি সন্ধান প্রক্রিয়া। তাহলে যদি অক্সিজেন না থাকে, আমার ক্রেবস সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বন্ধ, কিন্তু আমার NAD প্লাস দরকার, কারণ NAD প্লাস না হলে গ্লাইকোলাইসিস বন্ধ হয়ে যাবে, তখন আরেকটা প্রসেস হয়, যেটা হচ্ছে ফার্মেন্টেশন প্রসেস বা সন্ধান প্রক্রিয়া। এটা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে গিয়ে অ্যালকোহলিক ফার্মেন্টেশন, আরেকটা হচ্ছে গিয়ে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। আর 10 মিনিট, যাই হোক 10 মিনিট অনেক সময়। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনটা কি? যেটা আমাদের পেশির মধ্যে হয়, মাসলের মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমে, কিন্তু একটু যদি আবার দাঁড়িয়ে যাই, তখন কি আর ওই ব্যথাটা থাকে? মাসলের যে ব্যথাটা অনেকক্ষণ দৌড়লে হয়, একটু দাঁড়িয়ে গেলে কমে যায় না? কেন কমে যাচ্ছে? কারণ এটা রিভার্সেবল রিঅ্যাকশন। যেমনি গ্লাইকোলাইসিসের মাধ্যমে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে, সিমিলারলি এই ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা এটা কিন্তু উল্টো কাজটাও করতে পারছে, মানে যে ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হচ্ছে সেটাকে এটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করে দিতে পারছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তার জন্য দিস ইজ আ রিভার্সেবল প্রসেস, যার জন্য আবার যদি একটু দাঁড়িয়ে যাই, তখন কিন্তু আবার ল্যাকটিক অ্যাসিডটা পাইরুভিক অ্যাসিডে তৈরি হচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে ল্যাকটিক অ্যাসিড না জমলে আর ব্যথার কোনো ব্যাপার নেই, ব্যথা কমে গেল। আর কি? আরেকটা হচ্ছে কোহল সন্ধান প্রক্রিয়া বা অ্যালকোহলিক ফার্মেন্টেশন। কোহল সন্ধান প্রক্রিয়ায় আমরা কি দেখি না, পাইরুভিক অ্যাসিড আলটিমেটলি তৈরি হয় গিয়ে হচ্ছে তোমার ইথানল বা অ্যালকোহলে কনভার্ট হচ্ছে বাই দ্য এনজাইম অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ। আমি একটু তোমাদের বুঝিয়ে বলছি। তোমাদের মধ্যে কে কে অ্যালকোহল খেয়ে আমাকে বলো, কোনো অ্যালকোহল যদি কেউ খেয়ে থাকো বলো। না না, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। তোমার যদি ইফ ইউ আর অ্যাডাল্ট, তোমার যদি এটা যদি লিগাল হয়, আই ডোন্ট মাইন্ড। স্টুডেন্টস টেকিং সিগারেট আর অ্যালকোহল, আই ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তো তোমাদের মধ্যে অনেকেই মাইনার আছো, সবার নিশ্চয়ই এখনো 18 বছর হয়নি, তাদের খাওয়াটা অবশ্যই উচিত না। ঠিক আছে? কেউ যদি খেয়ে থাকো, আমি জানি এখানে আমার সামনে বলবে না হয়তো তোমরা, বাট ডেফিনেটলি খেয়েছো, দ্যাটস নট অ্যান ইস্যু। ব্যাপার হচ্ছে যে তোমরা ডিফারেন্ট টেস্ট পেয়েছো তো, বিয়ার, হুইস্কি, ওয়াইন, এগুলোর ডিফারেন্ট টেস্ট পেয়েছো তো, নাকি সেম টেস্ট? বিয়ার, হুইস্কি, ওয়াইন এগুলো সেম টেস্ট না আলাদা টেস্ট? কি হে, কেউ বলবে না? হ্যাঁ বলো। কি একটা কিছু বলতে চাইছে কিন্তু শোনা যাচ্ছে না। যাই হোক, যাই হোক, বাদ দাও। এগুলোর টেস্ট কিন্তু প্রত্যেকটার আলাদা, ঠিক আছে? এগুলোর টেস্ট কিন্তু প্রত্যেকটার আলাদা। কেন না? অ্যালকোহল কনসেন্ট্রেশনটা আলাদা। আলাদা কেন? কনসেন্ট্রেশনটা আলাদা। তুমি কোন কোনটা খেয়েছো আর কোনটায় কি রকম কনসেন্ট্রেশন মনে হয়েছে? জানি না স্যার। আচ্ছা, খাওনি? তাহলে খেয়ে দেখো, এনাফ বড় হয়ে গেছো,
জীবনে সবকিছুই একটু টেস্ট করা দরকার, ওতে কোনো চরিত্র খারাপ হয় না। বমি হয়ে যাবে। না না না, পাঞ্চ না করলে বমি হবে না। তুমি যদি একসাথে হুইস্কি ওয়াইন সব মিক্স করো তাহলে হবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না। যাই হোক, যেটা আমি বলতে চাইছি যে ইট ডিপেন্ডস আপন দ্য মাইক্রো অর্গানিজম, মানে ব্রিওয়ার্স ইস্ট, হ্যাঁ, যেটা ব্রিওয়াররা মানে যারা অ্যালকোহল তৈরি করে। এবার অ্যালকোহল তো সবসময় এরকম নয় যে নেশা করার জন্যই তৈরি করা হয়। তোমার প্রত্যেকটা ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ, মাউথ ওয়াশ, সারাক্ষণ এই যে ঘষে যাচ্ছ হাতে স্যানিটাইজার, প্রত্যেকটা জিনিসেই আমাদের অ্যালকোহল লাগে। বাট ওগুলোর প্রোডাকশন একটু আলাদা, এটার প্রোডাকশন একটু আলাদা। ওগুলো কেমিক্যালি প্রডিউস করা হয়, এটা আমাদের মাইক্রোবায়োলজিক্যালি প্রডিউস করা হয়। হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ দ্যাট এই যে মাইক্রো অর্গানিজম যেটার দ্বারা এটা প্রডিউসড হচ্ছে, তার ওপর কিন্তু ডিপেন্ড করবে যে তোমার অ্যালকোহল কনসেন্ট্রেশনটা কিরকম হচ্ছে বা কতটা হচ্ছে। ঠিক আছে শিল্পা, ক্যান ইউ টেল মি অ্যান এক্সাম্পল অফ অ্যালকোহলিক ফার্মেন্টেশন যেটা তুমি তোমার লাইফে ইউজ করেছো? এনি এক্সাম্পল? স্যানিটাইজার? স্যানিটাইজার তো অবশ্যই। স্যানিটাইজারের যে অ্যালকোহল 60% অ্যালকোহল কি আর মাইক্রোবায়োলজিক্যালি তৈরি করা যাবে? তাহলে আমার ভিনিগারের ব্যবসাটাই হিট করে যেত। আমি একবার ভিনিগারের ব্যবসা করব ভেবেছিলাম, তো খুব প্ল্যান ট্যান করলাম। অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি বলে একটা ব্যাকটেরিয়া আছে যেটার সাহায্যে অর্গানিক ভিনিগার তৈরি করব। আমার বন্ধু বলল যে ওসব তো মারাত্মকভাবে লস হয়ে যাবে, কারণ মানে এইগুলো আমাদের তখন একজন স্যার ছিলেন, রতন গাছুই স্যার, উনিও এই আইডিয়া দিয়েছিলেন আর কি। যাই হোক, আমাদের টিচার ছিলেন তিনি। তো লস হয়ে যাবে, তার কারণ হচ্ছে যে দোকানে কি হবে যে কেমিক্যালি মানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যে ভিনিগার, সেই ভিনিগার তৈরি করে ওরা মানে অ্যাসিটিক অ্যাসিড যেটা, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড কেমিক্যালি তৈরি করবে, করে ডাইলিউট করে দিয়ে দেবে। তুমি মাইক্রোবায়োলজিক্যালি তৈরি করে কোনোদিনও পারবে মার্কেট ধরতে? কোনোদিনও পারবো না। মাইক্রোবায়োলজিক্যালি তৈরি করলে 1000 গুণ না হলেও তোমার 10 গুণ বেশি দাম হবে। তো 60% মানে মাইক্রো অর্গানিজমের দ্বারা হার্ডলি ডিস্টিলেশনের সাহায্যে 10% অ্যালকোহল তৈরি করা যায়। তুমি স্যানিটাইজারে যেটা ইউজ করো সেটা অন্তত 60% অ্যালকোহল, সেটা তুমি কিভাবে মানে মাইক্রো অর্গানিজমের দ্বারা কিভাবে তৈরি করবে? কোনোভাবেই করা যাবে না। ওইটাই ভাবতে হবে, তার কোনো মানে নেই। তুমি অন্য কোনো খাবার দাবার ভাবো। স্যার অ্যাপেল সিডার ভিনেগার যেগুলো হয় ওগুলো কি এ দিয়ে হয়? হ্যাঁ, ফার্মেন্টেশন অবশ্যই। অ্যাপেল সিডার ভিনিগার পুরোপুরি ফার্মেন্টেশন, দ্যাটস অর্গানিক ভিনিগার। তুমি ভাবো একটা অ্যাপেল সিডার ভিনিগারের দাম আর এমনি একটা ওই রাস্তায় যেগুলো বিক্রি হয় এফএসএসআই মার্ক ছাড়া সেই ভিনিগারের দাম। কারণ সেই ভিনিগার গুলো রাস্তাগুলোতে গ্লিসিয়াল অ্যাসিটিক অ্যাসিড ডাইলিউট করা, ও তো অনেক কম দামে দিয়ে দেবে। কিন্তু অ্যাপেল সিডার ভিনিগার অনেক কস্টলি হবে, কারণ ওটা কিন্তু তোমার অ্যাসিটোব্যাক্টার অ্যাসিড ইউজ করে তৈরি করা। ওকে, আরে জীবনে কোনোদিনও একটা ইডলি বা দোসাও খাওনি? খেয়েছো তো? না স্যার খাইনি। এখানে জীবনে কেউ একটা ইডলি দোসা কেক 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 খেয়েছি। কেক আচ্ছা, খেয়েছো? কেক তো তাহলে সবাই এই যে খায়। কেকে যে এই যে ইয়েগুলো থাকে, হ্যাঁ, ইডলিতে ধোসাতে এই যে ফুটো ফুটো গুলো থাকে, এগুলো কিসের জন্য হয় বলো? ওগুলো তো সব গ্যাস বেরিয়েছে কিছু এই একটা গ্যাস বেরিয়েছে। কার্বন ডাইঅক্সাইড মানে বেরিয়ে আসে। এক্স্যাক্টলি, কার্বন ডাই অক্সাইড। তোমার যখন ফার্মেন্টেশন শুরু হয় তখন প্রথমে একটা এনজাইম কাজ করে যেটাকে আমরা বলি পাইরুভেট ডিকার্বক্সিলেজ। পাইরুভেট ডিকার্বক্সিলেজ কার্বন ডাই অক্সাইড রিলিজ করে। পাইরুভিক অ্যাসিড মনে করে দেখো 3 কার্বনের, কিন্তু ইথাইল অ্যালকোহলে 2টো কার্বন আছে, তাই তো? CH2CH3, এই CH3CH2OH, এটাই 3টে কার্বন আছে। ফলে 3টের থেকে 2টো কার্বন মানে একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। এই যে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যাচ্ছে সেটাই কিন্তু গ্যাস হিসেবে রিলিজড হয়, যার জন্য কেক পেস্ট্রি বলো কিংবা বলো, তোমার ইডলি ধোসা ইত্যাদি বলো, তাতে ওই ছোট ছোট হোলস গুলো থাকে। দিস ইজ দ্য ফার্মেন্টেশন, অ্যালকোহলিক ফার্মেন্টেশন প্রসেস। বোঝা যাচ্ছে? পাইরুভেট ডিকার্বক্সিলেজ কি করছে? পাইরুভিক অ্যাসিডকে অ্যাসিটালডিহাইডে কনভার্ট করছে, পাইরুভিক অ্যাসিডকে অ্যাসিটালডিহাইডে কনভার্ট করছে। ফার্দার অ্যালকোহল ডিহাইড্রোজেনেস, ঠিক আছে? তাহলে আমরা অ্যালডিহাইডের রিডাকশন করলে পেয়ে যাব গিয়ে হচ্ছে অ্যালকোহল।
অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ দুটো প্রসেসই করে, অ্যালকোহলকে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে অ্যালকোহল, সেই অ্যাসিটালডিহাইডকে ইথাইল অ্যালকোহলে কনভার্ট করে দিল। এত মনে রাখার দরকার নেই, বাট আমরা এই জন্যই যে অর্গানিজমস গুলো এই কাজটা করে তাদেরকে বলা হয় বেকারস ইস্ট, মানে বেকার কারা, যারা কেক, পেস্ট্রি, পাউরুটি ইত্যাদি বানায়, সেটাও কিন্তু এই ফার্মেন্টেশনের সাহায্যেই বানানো হয়। ওকে, সেটাও কিন্তু এই ফার্মেন্টেশনের সাহায্যেই বানানো হয়। স্যাক্কারোমাইসিস সেরিভিসি, স্যাক্কারোমাইসিস সেরিভিসি সব দিয়ে দেবো। দিস ইজ দ্য অর্গানিজম বেকারস ইস্ট, যেটা বেকারসরা ইউজ করে ফর এই পাউরুটি, কেক, পেস্ট্রি ইত্যাদি তৈরি করা। তাহলে এই যে ফার্মেন্টেশন প্রসেসটা, এই ফার্মেন্টেশন প্রসেসটা আলটিমেটলি আমাদের কিন্তু লাগছে গিয়ে হচ্ছে ফর রিজেনারেশন অফ NAD প্লাস, and this NAD plus is absolutely essential for our glycolysis. আর গ্লাইকোলাইসিস যদি বন্ধ হয়ে যায়, সেল সেখানে মরে গেল। ঠিক আছে, সো উই এন্ড টুডে, লেস দ্যান 1 মিনিট বাকি আছে। আমি তোমাদের দিয়ে দিচ্ছি, আজকে ক্লাসটা একটু শর্টই হলো কারণ অন্য কিছু বলার ছিল। আবার আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব আরো নতুন নতুন গল্প নিয়ে। বাট ডোন্ট ওয়ারি, এই গল্পগুলোর পেছনে আলটিমেটলি তোমরা যেভাবে রেডি হবে, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ইকুয়েশন, প্রত্যেকটা এনজাইম তোমরা ডিটেলসে জেনে যাবে। আমরা এক একটা পাথওয়ে ধরে পড়ব। ওকে, সো উই এন্ড টুডে। Let's just stop share and এখানে আবার কি চ্যাটে কি লিখেছে? কি বাবা, চ্যাটে কেউ কিছু লিখেছে?